ভাইয়া চলো, ব্রেকফাস্ট করব। পাশ থেকে নুরি এসে আবদারের গলায় বলল, ভাইয়া, আমরা কিন্তু বারবিকে আনতে স্টেশনে যাব বলে দিলাম। বড় বাবা নিষেধ করেছে, কিন্তু আমরা যাবই, তুমি রাজি করাবে। তিতিরটা দেখতে পুতুলের মতো। বাড়ির সবাই কম বেশি আলাদা আলাদা করে আদরের নামেই ডাকে। কেউ বারবি, কেউ পুতুল, কেউ মনি, সবার ভীষণ আদরের। ঈশানও মাথা নাড়ল। হুম, সবারে তো যাওয়ার দরকার কি, কেউ একজন নিয়ে আসুক। তাছাড়া বাড়িতেই তো আসছে, স্টেশনে গিয়ে বসে থাকতে হব কেন? ঈশানের কথা একজনেরও পছন্দ হলো না। রিশা মুখ ফুলিয়ে জবাব দিল, বারে, কাল ছোটাপুর জন্মদিন কি না? বড় বাবা বলেছে রাস্তায় কি একটা প্রবলেম, ছোটাপুর ট্রেন আসতে আসতে অনেক রাত হবে। আমরা তো চাচ্ছি রাত 12টা বেজে যাক, আমরা স্টেশনে গিয়ে সারপ্রাইজ দেবো। ঈশান বিচ্ছুগুলোর প্ল্যান শুনে হতাশায় মাথা নাড়ে। মাথা না আর কিছু, সামান্য সারপ্রাইজ দিতে এরা নাকি চাইছে রাত 12টা বাজুক রাস্তাতেই। ভাবা যায়? নিশি পাশ থেকে গাট্টা মারে মাথায় রিশার। ধমক দিয়ে বলে, গাধা, রাত 12টা মানে বুঝিস? ও একা একটা মেয়ে, ট্রেনে উঠছে ভোরে। যদি তোর ঢিলে করো পৌঁছায়, ভয় পাবে না তো? ও কতটা ক্লান্ত হয়ে যাবে বুঝিস? রিশা বিষয়টা বুঝতে পেরে মাথা ঝাঁকালো। সত্যি তো, ছোটপুর জন্য কষ্টই হচ্ছে। ঈশান সিঁড়ি বেয়ে নামতে থাকে, দু পকেটে হাত গুজে। দু হাত দুপাশ থেকে নিশি আর নুরি ধরে আছে, বারবার ঝাঁকাচ্ছে, যেন নিচে গিয়ে বড়দের রাজি করায় রাতে তিতিরকে আনতে যাওয়ার জন্য। ছোট তিনটাও পিছন পিছন শার্টের অংশ ধরে ধরে আসছে। ওদের ওভাবে ঈশানকে পাকড়াও করে আনতে দেখে বাড়ির বড়রা হো হো করে হেসে উঠল। রাহেলা দেওয়ান টেবিলে প্লেট সাজাতে সাজাতে ওদের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ রে ঈশান, নিশ্চয়ই বড় সড়ো কোনো আবদার জুটিয়েছে। ঈশান মাথা নাড়ে, এসে বসে ডাইনিং টেবিলে। ভাই বোনদের দিকে তাকিয়ে বলে, এখন বস, যখনকার বিষয় তখন দেখা যাবে। সবগুলো হাততালি দিয়ে উঠল, এসে বসলো যার যার আসনে। বড় ভাই যখন বলেছে তার মানে নিয়ে যাবেই। ঈশান আশেপাশে নয়নকে খুঁজল, সবাইকে দেখতে পেলেও নয়ন নেই। মেজমার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, মেজমা, নয়ন কই? মেজ গিন্নি তখন গ্লাসে পানি ঢেলে দিচ্ছিলেন। মিটমিট করে হাসলো। ছেলের মন তিনি স্পষ্ট বুঝেন। আজ নয়ন যে দারুণ ব্যস্ত থাকবেন এটা তার থেকে ভালো আর কে জানে। পানির গ্লাসটা ঈশানের দিকে এগিয়ে দিতে দিতে বললেন, আজ কি ওকে আর দেখা যাবে বড় আব্বা? ও তো আজ দুনিয়ার সব থেকে ব্যস্ত মানুষ হয়ে যাবে। বাকি দু যা বিষয়টা বুঝলো, তারাও মিটিমিটি হাসতে লাগলো। ঈশান বুঝলো না সবার এমন রহস্যময় মিটিমিটি হাসির কারণ। প্রশ্ন চোখে তাকিয়ে রইল। ঈশানের কৌতূহল টের পেয়ে মেজগিন্নি নিজেই উত্তরটা দিলেন, আজ তো নয়নের মনি আসছে রে, আজ তার কত দায়িত্ব। এই দেখ না, সকাল সকাল গিয়েছে তার পছন্দের জিনিস আনতে। ভোরে উঠে গিয়েছিল ইলেকট্রিকের দোকানে। তিতি রুমের এসিটা নষ্ট হয়ে আছে, ওটা ঠিক করতে আসার লোক বলে এসেছে। এসেই আবার গেল খাসির মাংস আনতে। তিতিটা আবার খাসির রেজালা পছন্দ করে কি না। ঈশান এতক্ষণই বিষয়টা বুঝতে পারল, কিছু বলল না নিজে। সে ছাড়া বাকি সবার সাথেই তিতিরের দারুণ সম্পর্ক দেখা যাচ্ছে। মেয়েটা নিশ্চয়ই অনেকটা বড় হয়ে গেছে। বাচ্চা বাচ্চা চেহারা ভেসে উঠল চোখের সামনে। নুরি নিশি যে বারবিটাকে ছোটবেলায় সত্যিই বারবি লাগতো, এখন কেমন হয়েছে মেয়েটা, আরো সুন্দর বুঝি। খাওয়ায় মন দিল সে। খাওয়ার পর একটু বের হবে, আসার পর বন্ধুদের সাথে দেখা করা হয়নি। বেলা 3টা বাজে। 10 ঘন্টার জার্নি করে এখন ট্রেন আটকে আছে মাঝ রাস্তায়। হিসেব মতে আর 4-4.5 ঘন্টা রাস্তা। তবে ট্রেন থেমে থাকার মতিগতি দেখে মনে হচ্ছে না আগামী 6-7 ঘন্টাতেও পৌঁছতে পারবে। তিতিরের এখন দম বন্ধ হয়ে আসছে। এর কারণেই ঘন ঘন বাড়িতে আসা হয় না তার। আসার সময় রাহাত ভাই একগাদা খাবার দিয়ে দিয়েছেন, যে কারণে খিদের কষ্ট তাকে মোটেই করতে হয়নি। গল্পের বই পড়ে গান শুনে এতটুকু সময় পাড়ি দিয়েছে, সময় আর কাটতেই চাচ্ছে না। কেবিনের আরেকজন যাত্রী আগের স্টেশনে নেমেছেন। বর্তমানে সে একা একটা কামরায় বসে আছে। এটা আরও বড় বিরক্তির কারণ। বাড়ি থেকে ফোন আসছে ঘন্টায় ঘন্টায়। কতদূর কি সমাচার, জনে জনে জানাতে জানাতে কাজ শেষ তার।
নয়ন ভাই বারবার বলেছিলেন অন্য গাড়িতে নিতে আসবেন কিনা। তিতির সোজাসাপটা নিষেধ করে দিয়েছে। বাড়ি আরও 4 ঘন্টার রাস্তা। এখন জার্নি করেই নিতে আসার কোনো মানেই হয় না। কেবিনের দরজায় কড়া নাড়ল কেউ। লক করে দিয়ে বসেছিল তিতির। উঠে গিয়ে খুলে দিল। দুজন পুরুষ আর একজন মহিলা দাঁড়িয়ে আছে ব্যাগপত্র নিয়ে। তারা আগের স্টেশনে উঠেছে। ভুলক্রমে অন্য বগিতে ওঠায় কেবিন অবধি আসতে আসতে এতটুকু সময় লাগলো। তিতির মিষ্টি হেসে তার বাকি জিনিসগুলো তাদের সিট থেকে ফাঁকা করে দেয়। ছেলে দুটো তাদের জিনিসপত্র উপরে তুলে আরাম করে এসে বসে সিটে। এবার মেয়েটাই তিতিরকে আগে প্রশ্ন করে। কোথা থেকে আসছো আপু? নামবে কোথায়? তিতির জায়গার নাম জানালো। মেয়েটার মুখে হাসি দেখা গেল। হাসি মুখে বলল, আরে আমরাও তো ওখানেই যাচ্ছি। কোন গ্রামে যাবে তুমি? শমশের নগর। এবার আরও বিস্মিত হলো সামনের 3 জন। বলো কি, আমরাও? তিতির নিজেও হাসলো, অবাক হলো না। সে নিজেই তার এলাকার মানুষজনকে চেনে না। নুরি নিশি আপু যতটা সবার মধ্যে পরিচিত, সে তার উল্টো। বাসায় থাকলেও বের হওয়া হয় না। আমি আসলে আপু তেমন বাসা থেকে বের হতাম না তো, খুব একটা চিনি না কাউকে। বাই দ্য ওয়ে, আমি অনিমা। হি ইজ মাই হাজবেন্ড সাজিদ, আর ও আমাদের বন্ধু নিয়াজ। তিতির হাসি মুখে হাত মেলালো মেয়েটার সাথে। তা তোমার বাবার নাম কি? এবার সাজিদের প্রশ্নে চোখ মুখ বিষাদে ঠেকে গেল তিতিরের। মাথা নিচু করে নিল। ধীর গলায় বলল, আমার বাবা মা বেঁচে নেই। আমার বড় মামা মোহাম্মদ রাইসুল দেওয়ান। আমি জন্ম থেকেই ওনাদের কাছেই মানুষ হয়েছি। উনি আমার বাবার মতো মানুষ করেছেন। সামনের 3 জন মানুষই এবার হাঁ করে গেল তিতিরের পরিচয় শুনে। রানা একগাল হেসে বলল, মাই গড, তুমি নিশির ফুফাতো বোন? বলেই থমকে গেল। আর চোখে তাকালো পাশের 2 জনের দিকে। অনিমা আর সাজিদ দুজনেই মিটিমিটি হাসছে আর চোখে। নিয়াজ সাথে সাথে সূত্রে নিল, তোমাদের বাড়ির সবাইকে আমরা চিনি আর কি। আমরা 3 জনই তোমার ভাই ঈশানের বেস্ট ফ্রেন্ড। ঈশান তোমার ভাই তো নাকি? তিতির মিষ্টি হাসলো। জি। বাই এনি চান্স তুমি বারবি নও তো? তিতির থতমত হয়ে গেল সাথে সাথে। এ নামে তাকে নিশি আর নুরিয়া আর তার ছোট ভাই বোনেরা ডাকে। আদরের ডাক যাকে বলে আর কি। ছোটবেলা থেকে সবার মুখে শুনে এসেছে সে দেখতে বারবি ডলের মতো। তিতিরের দারুণ লজ্জা লাগলো এই মুহূর্তে। সজ্জল বলল, জি, কিন্তু আমার নাম বারবি না, আমার নাম তিতির, রেহনুমা হেলাল তিতির। বাসায় কাজিনরা সবাই আদর করে বারবি ডাকে আর কি। অনিমা সিট বদল করে তিতিরকে জড়িয়ে ধরে বসলো। কাছে টেনে গাল আলতো হাতে চেপে বলল, একদম মিথ্যে বলবে না কিন্তু। আজ তো একটা বেবি ডল তুমি। তোমার কথা আমরা সবাই টুকটাক শুনেছি। আমি আর সাজিদ যদিও হালকা, কিন্তু ওই যে তোমার ওই ভাইয়া, সে অবশ্য একটু বেশি বোধহয় শুনেছে। ছেলের বন্ধু আর মেয়ের বন্ধু করা গল্পের পার্থক্য আছে কিনা? শেষের কথাটা নিয়াজের দিকে বাঁকা হেসে বলল অনিমা। তিতির বুঝতে পারল না বিষয়টা। অবুঝের মতো তাকিয়ে রইল। অনিমা বুঝলো তিতিরের মনের প্রশ্ন। মুখ এগিয়ে নিয়ে এলো তিতিরের কানের দিকে। গলা নামিয়ে বলল, বুঝলে না তো? বলছি, আমরা 3 জনেই ঈশানের ফ্রেন্ড। ছেলে মানুষ বাড়ির সম্পর্কে যতটুকু গল্প করে আর কি। সে কারণে তোমাদের কাজিনদের সম্পর্কে আমি আর সাথে একটু হালকাই জানি, শুধু নাম আর কি। তবে অনিমা আবার এক পলক তাকালো নিয়াজের দিকে। নিয়াজ চোখ পাকিয়ে তাকিয়ে আছে অনিমার দিকে। সাজিদ হেসেই যাচ্ছে। অনিমা নিয়াজের চোখ পাকানো গ্রাহ্য করলো না মোটেই। আবার ঘুরে বসলো তিতিরের দিকে। ফিসফিস করে বলার ভঙ্গি করলো, তবে কি বলো তো, মেয়ে মানুষ কিন্তু খুব বেশি গল্প করে। তুমি করো না? তোমার প্রিয় কোনো মানুষের সাথে পরিবারের গল্প? তিতির মাথা নাড়ায়। ওই তো আমাদের মধ্যে এগিয়ে আসছে নিয়াজ, মানে তার কাছে যে গল্প করেছে সেই মেয়ে আর কি। তাই সে একটু বেশি জানে আমাদের পরিবার সম্পর্কে।
তিতির অবাক হয়ে তাকিয়ে রইল অনিমার পরের কথা শোনার আশায়। অনিমা আবার হাসলো, এবার শব্দ করেই। বুঝলে না তো? শোনো, একটা সিক্রেট বলি। আমাদের এই নিয়াজ ভাইয়া খুব শীঘ্রই আমাদের বাড়ির পার্মানেন্ট মেম্বার হয়ে ঢুকবে। তোমার বড় আপু নিশির প্রেমে দিওয়ানা উনি। নিয়াজ চোখ মুখ কুচকে আছে। সে বোধহয় আশা করেছিল অনিমা শেষ পর্যন্ত বলবে না, কিন্তু বলে দেওয়ায় সে দারুণ অস্বস্তিতে পড়ে গেছে। তিতির শব্দ করে হেসে ফেলল। দারুণ অবাক হয়েছে সে। রানার দিকে ফিরল, দারুণ উচ্ছ্বাস নিয়ে বলল, আল্লাহ, আপনি আমার সেই না দেখা জিজু। বিশ্বাস করেন, কত চেষ্টা করেছি খোঁজ করার, কিছুতেই পাইনি। আপু বলতো বড় হলে বলবে। দেখুন 20 বছর হয়ে গেল, তাও বলে বড় হলে বলবে। এবার আমি সারপ্রাইজ দিব আপুকে। তিতিরের উচ্ছ্বাসে নিয়াজ নিজেও হেসে ফেলল। তিতিরের দারুণ আড্ডা জমে গেল মুহূর্তের মধ্যে। তিনজনের দারুণ আড্ডা জমে গেল মুহূর্তের মধ্যে। তিতিরের দারুণ শান্তি লাগছে এবার। এতক্ষণ না বললেও ভয় লাগছিল একা একা। তার মধ্যে পৌঁছতে বেশ রাত হয়ে যাবে এটা স্পষ্ট বুঝতে পারছিল সে। এখন তো বলতে গেলে ঘরের মানুষ জুটে গেছে, বাকিটা সময় দারুণ কাটবে। ঈশান ল্যাপটপ নিয়ে গার্ডেনে বসে আছে, কাজ করছে। পাশেই রোশনি, রিশা, রাফি দৌড়াদৌড়ি করছে। এবারের প্রত্যেকটা মানুষের অত্যন্ত প্রিয় জায়গা তাদের বাগানটা। দারুণ গোছানো, সুন্দর। ঈশানের বাইরে বের হওয়ার কথা ছিল বন্ধুদের সাথে দেখা করার জন্য, কিন্তু তার বন্ধুদের মধ্যে 3 জন এখনও এসে পৌঁছায়নি। প্ল্যান হয়েছে আজ বাকিরা এসে পৌঁছালে কাল পরশু দেখা করবে সবাই মিলে। তাছাড়া তার নিজের অফিসের গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হচ্ছে বসে বসে। ছোট মা এইমাত্র কফি দিয়ে গেল। গরম কফিতে চুমুক দিতে দিতে ভাই বোনগুলোর দৌড়াদৌড়ির দিকে উদাস হয়ে তাকিয়ে আছে। চিন্তা করছে কিছু একটা। চিন্তা না, ঠিক হয়তো দ্বিধা বলা যায় বোধহয়। এর কারণ আছে বই কি। বাড়ি আসার পর থেকে রুষার পরিবর্তন তার নজর এড়ায়নি। এত বছরের পরিচয়ে এমনটা কখনো হয়নি। এমন নয় যে তার তাতে খুব এসে যায়, কিন্তু সমস্যাটা বোধহয় এখানেই। কেন এসে যাচ্ছে না? যাওয়া তো উচিত। যে মেয়েকে বিয়ে করবে বলে ঠিক করেছে, হুট করে সে মেয়ের এখান পরিবর্তন ইগনোর বলা চলে, এতে তো তার খারাপ লাগার কথা। বলা বাহুল্য বুকের ভেতরটা দুমড়ে মুছড়ে যাওয়ার কথা। কারণ সে আগ্রহ না দিলেও রুষার সাথে বিগত 4-5 বছরের কথা হয়নি, রুষা কল দিয়ে গল্প জোড়েনি, এমন একদিনও হয়নি। তার তো মেয়েটা রীতিমতো অভ্যাসে পরিণত হওয়ার কথা। হুট করে সে অভ্যাসে বাধা আসলে তার অন্তত কষ্ট পাওয়ার কথা। সে অন্তত এতদিন সেটাই ভেবে এসেছে। সেটা ভেবেই বিয়েতে দ্বিমত করেনি। কিন্তু আশ্চর্য, সেরকম কিচ্ছু হচ্ছে না। অযাচিত মন যখন বলছে কিছু একটা ঠিক নেই, সে ভাবার চেষ্টা করছে রুষার কোনো সমস্যা হয়তো। কিন্তু সেই মনই আবার বলছে সমস্যাটা তার একান্ত নিজেরই, মেয়েটার নয়। কি সমস্যা? সে কি সত্যি এক বিন্দুও ভালোবাসতে পারেনি রুষাকে? এটা হলে সারা জীবন সম্ভব থাকা একসাথে? ঈশান গায়ে এলিয়ে বসে চেয়ারে, চোখ বন্ধ করে ভাবতে থাকে রুষার সাথে কাটানো মুহূর্তগুলো। না, তেমন কোনো কিছু মনে আসছে না যেটা মনে আসার কারণে তার ভালো লাগছে বা মন ভালো হবে। অথচ এমন স্মৃতি কিন্তু গুণে শেষ করা যাবে না। কিন্তু এগুলো তার ভালো লাগার লিস্টে জায়গা করতে পারেনি কেন তাহলে? মনে আছে এর আগে শুরু 2 বছরে অনেকবার রুষা তার সাথে গভীর সম্পর্কে যেতে চেয়েছে। খোলামেলা বলতে গেলেই ঈশানের গভীর স্পর্শ চেয়েছে, নিজের সব সতীত্ব উজাড় করতে চেয়েছে। ঈশান যতটা রেসপেক্ট থেকে বিষয়টা বাধা দিয়েছে, এখন তো অন্য কিছু মনে হচ্ছে। সে মেয়েটার প্রতি সেই ফিলিংসটা কখনো আনতেই পারেনি, চায়ওনি হয়তোবা। পুরুষ মানুষের নিয়ন্ত্রণ অনেক ক্ষেত্রে নারীর সান্নিধ্যে ভেঙে পড়ে। তার এমনটা কখনো হয়নি রুষার সাথে। সে যথেষ্ট পরিমাণ নিয়ন্ত্রণে রেখেছে সেটা। এত কথা কেন মনে হচ্ছে তার? মানে নেই কোনো। ঈশান চোখ খুলল, কিন্তু মাথা সোজা করল না। হেলিয়ে রাখলো পিছন দিকে, তাকিয়ে রইল খোলা আকাশের দিকে। আজও বোধ হয় এত কিছুর হিসেব নিকেশ করার কথা মাথায় আসতো না। চায় কি চায় না সেটা ভাবতেও হতো না নতুন করে।
যদি না রুষা এই দূরত্বটা বাড়াতো। হয়তো পারিবারিক ঝামেলায় আছে, থাকতেই পারে। দুদিন পর হয়তো আবার আগের মতো শুরু করবে মেয়েটা। কিন্তু ঈশানের মনে স্পষ্ট জানান দিচ্ছে এ মেয়ে সে মেয়ে নয় যার সান্নিধ্য পেলে গোটা একটা জীবন অনায়াসে তার হাত ধরে কাটিয়ে দেওয়া যায়। ঈশানের কথাটা মাথায় টনটন করছে, আর চিন্তা করতে ইচ্ছে করছে না। মেয়েটাকে বিয়ে না করলে নয়, বরং বিয়ে করলেই ঠকানো হবে হয়তো। সে অবশ্য খুব ভালো করেই জানে তা সত্ত্বেও রুষা তাকেই চাইবে। ভাইয়া, নয়নের গলা শুনে সোজা হয়ে বসলো ঈশান। হাসি মুখে তাকালো ভাইয়ের দিকে। আয় বস, আসার পর থেকে তো তোর দেখাই পাচ্ছি না। নয়ন নিজেও একগাল হাসলো, এগিয়ে এলো ভাইয়ের দিকে। নিচু হয়ে কোলাকুলি করলো দুজন। বসলো পাশের চেয়ারে। তেমন কিছু ভাইয়া, একটু ব্যস্ত ছিলাম আর কি। ফাইনাল ইয়ারের এক্সাম শুরু হয়েছে, বুঝতেই পারছো, একটু চাপে আর কি। ব্যাপার না, আমি বুঝতে পেরেছিলাম সেটা। নয়ন ঘাড় ঘুরিয়ে তাকালো ভাই বোনগুলোর দিকে। গলা উঁচিয়ে ডাক দিল রাফিকে। চ্যাম্প, এদিকে আয়। রাফি দৌড়ে এলো। বাড়িতে যে মাকে পাবি তাকেই বলবি 1 কাপ কফি পাঠাতে। ভাইয়া, তুমি আর 1 কাপ নেবে? ঈশান মাথা নাড়ে না, নেবে না। ঈশান মাথা নাড়ে, নেবে না। রাফি ছুটে গেল বাড়ির ভেতর। নয়ন আবার ঘুরল ভাইয়ের দিকে। ভাইয়া তোমার গল্প বলো। ট্রাস্ট মি, খুব মিস করছি। অল গুড। তবে মিস করেছিস কিভাবে বুঝবো? আমি না হয় একটুকুনো ছুটি পাইনি, তুই তো অন্তত 2-1 বার যেতে পারতি আমার সাথে দেখা করতে। ভাইয়ের কপট রাগ বুঝল নয়ন। এক হাতে নিজের এক কান ধরল, নিজেও অসহায় গলায় বলল, বিশ্বাস করো ভাইয়া, কতবার যে প্ল্যান করছি যাব, নিশি নুরিদের নিয়ে, কখনো বড় মাকে নিয়ে, কখনো বন্ধুদের নিয়ে। কোনোবারই বড় বাবার পারমিশন দিত না। যখন দিত তখন আমার সময় হতো না। মনির কাছেই যেতে পারতাম না, 2 বার মাত্র গিয়েছিলাম। বুঝলাম। তা এখন প্ল্যান কি? মাস্টার্স তো কমপ্লিট প্রায়, চাকরি বাকরি করতে চাস নাকি বাড়ির বিজনেসে জয়েন করতে চাস? নয়ন মাথা চুলকায়, ধরা গলায় বলে, বুঝতে পারছি না ভাইয়া, বাড়ির সবাই চাই বিজনেসটা সামলাই, আসলে তুমি চাকরির সিদ্ধান্ত নিলে। বাবারা একটু ডিসঅ্যাপয়েন্টেড। আমি সত্যি বলতে তাই দ্বিধাদ্বন্দ্বে আছি হালকা। তাছাড়া বিজনেসে একটু ডাউন যাচ্ছে ইদানিং। বড় বাবা এটা নিয়ে দারুণ আপসেট। তুমি বিজনেসে আগ্রহী ছিলে না বলে আরেকটা মন খারাপ করেই বোধহয় বলেনি তোমাকে কিছু। আসলে ভাইয়া অনেকটাই ডাউন চলছে এখন। আমি যদি হাল ধরতে না চাই সমস্যাই হয়ে যাবে আর কি। আরও অনেক কথাই জানলো সে নয়নের থেকে। এসবের কিছুই তাকে জানানো হয়নি। তার কারণ ও অবশ্যই আছে। তার বাবার খুব ইচ্ছে ছিল সেই বিজনেসের হাল ধরবে, দায়িত্ব নেবে। সে তা নেয়নি। অনেকটা রাগারাগি করেই বাড়ি ছেড়েছিল। এই কয় বছর বাড়ি না আসার কারণও অনেকটা এটাই। ঈশান কিছুক্ষণ চুপ করে থাকে। বাড়ি আসার পর বাবার সাথে তার সত্যিই কথা হয়নি তেমন একটা। কেমন আছো, কতদিন বাড়ি আছো, এই অবধি। এর বেশি বাবা তাকে জিজ্ঞেস করেননি। আর না তার চাকরি নিয়ে কিছু। সে নিজেও ব্যবসা নিয়ে আগ্রহী নয়, বিধায় বাড়ির ব্যবসার হালচাল ও জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেনি। তবে রাইসুল দেওয়ানের চোখে মুখে ঘোর চিন্তার ছাপ স্পষ্ট। তার মনে হয়েছিল অনেকটা বয়সের ছাপ, অনেকটা তার উপর রেগে থাকার ছাপ। ঈশানের নিজের খারাপ লাগছে পরিবারের কথা শুনে। বাবা চাচাদের যথেষ্ট বয়স হয়েছে, রাগারাগি করে বাড়ি ছেড়ে গেছিল। বাবা হয়তো তার জন্যই তাকে আর রাগাতে চায়নি, চাপ দিতে চায়নি। অথচ এ বয়সেও কত চাপ নিজেরা সামলাচ্ছে। ঈশান ঠিক করলো বাবার সাথে বসে কথা বলবে বিষয়টা নিয়ে। ঘড়িতে সময় থাকলেও মাগরিবের সময় হয়ে এসেছে। ভাইয়া, আমরা কিন্তু যাব, প্লিজ ভাইয়া। নয়ন ঈশান দুজনেই শব্দ পেয়ে পেছনে তাকালো। নিশিনুরি দ্রুত পায়ে এগিয়ে আসছে। নয়নের দুপাশে বসলো দুজন। আহ্লাদি গলায় আবদার জুড়ল, বড়মা বলেছে তুমি আনতে যাচ্ছ বারবিকে। আমরা যাব তোমার সাথে। ওর সাথে কথা বলে আসলাম। এখনো ওর আসতে 1 ঘন্টা 4 লাগবে। এখন বাজে 7টা।
ওর স্টেশনে পৌঁছাতে 11টা, 11:30টাও বাজবে। আমরা একটা সারপ্রাইজ দেব ওকে, অন্যরকম করে দিও প্লিজ। নয়ন ভাবনায় পড়ে গেল। মেয়েটাকে সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা তার নিজেরও আছে, কিন্তু বাড়ি থেকে এত রাতে ভাই বোনগুলোকে স্টেশনে নিয়ে যাওয়ার ছেলে মানুষই তো পারমিশন বড় বাবা দেবে কিনা যথেষ্ট সন্দেহ আছে তার। বোনদের নরম গলায় বোঝানোর স্বরে বলল, দেখ, আমি নিজেই চাই। গত 2 বছর মেয়েটার জন্মদিনে থাকতে পারিনি, এবছর বড় করে সেলিব্রেট করতে চাই, কিন্তু অত রাতে আমি একা কিভাবে, মানে স্টেশনে এসব, ও নিজেই ক্লান্ত থাকবে। বলি কি, ও বাড়ি ফিরুক, বাড়িতে কিছু কর, বা কাল সারাদিন পড়ে আছে। দু বোন সজোরে মাথা নাড়ল। তাদের সিদ্ধান্তে অনড়। নয়ন দীর্ঘশ্বাস ছাড়ে। এদের মানাতে পারবে না বুঝে গেছে, নিয়েও যেতে হবে এটা স্পষ্ট টের পাচ্ছে। এখন তাকে কাঠখড় পোড়াতে হবে বড় বাবাকে রাজি করার। ঈশান বুকে হাত গুজে দেখছে ভাই বোনগুলোর ছেলে মানুষই। তাকে কেন বলা হচ্ছে না বুঝতে পারছে না বিষয়টা। নিশি বোধ হয় খেয়াল করলো সেটা। ভাইয়ের দিকে অজুহাত দেওয়ার মতো করে বলল, বড় মা বলল ছোট ভাইয়া নিয়ে আসুক বারবিকে, তুমি হয়তো ব্যস্ত থাকবে, যেতে চাইবে না। ঈশান কোচকানো কপাল স্বাভাবিক করলো, বলল, একবারও বলিনি যেতে পারবো না। তাছাড়া নয়ন একা তোদেরকে সামলাতে পারবে না। সব বিচ্ছুগুলোকে নিয়ে মাঝরাত্রিরে ও পড়ে যাবে বিপদে। নিশিনুরি খুশিতে লাফিয়ে উঠল। এটাই চাইছিল তারা। ঈশান হালকা হাসলো বোন দুটোর খুশিতে। তার নিজেরও ইচ্ছে হচ্ছে মেয়েটাকে আনতে যেতে। অনেক বড় হয়ে গেছে বোধ হয়। শেষ কবে দেখেছিল মনে পড়ছে না, তবে শেষ দেখার দিন যে সে কোনো একটা কারণে মেয়েটাকে খুব বকেছিল, সাথে কষে একটা থাপ্পড় দিয়েছিল, সেটা হুট করে মনে পড়ে গেল। ফোলা ফোলা ধবধবে গালটা লাল টমেটোর মতো হয়ে গিয়েছিল, রক্ত জমে গেছিল গালে। জ্বরে কাহিল হয়ে গিয়েছিল ব্যথায়। মোমের মতো শরীর ছিল কি না। এ অপরাধে বাবা তার গায়েও হাত তুলেছিল প্রথমবারের মতো। ঈশান আবার হেলান দেয় চেয়ারে। মেয়েটার বয়স কত হবে আজকে? 20 হবে বোধ হয়। ভাবা যায় এরা যে হারে বারবি পুতুল পুতুল করছে, মেয়েটাকে এত বছর পর হুট করে দেখার আগ্রহ দ্বিগুণ হয়ে গেছে। স্টেশনে দাঁড়িয়ে আছে ঈশান, সাথে নয়ন, নিশি, নুরি আর ছোট বিচ্ছু 3 জনও রয়েছে। রিশা, রোশনি, রাফিকে কিছুতেই বাড়িতে রেখে আসা যায়নি। এক প্রকার হাত পা ছোড়াছড়ি করে কান্নাকাটি করে সাথে এসেছে। বারবার বুঝিয়েও লাভের লাভ কিছু হয়নি। ঘণ্টাখানেক হলো এখানে দাঁড়িয়ে আছে তারা। ছেলে মেয়েগুলো আসতে পেরে মহা খুশি। ঈশান ভেবে পায় না মাঝরাত্রিরে এত মাতামাতি করার কি আছে। মেয়েটা 15-16 ঘন্টার জার্নি করে ফিরছে, কতটা টায়ার্ড হতে পারে স্পষ্ট বোঝা যাচ্ছে। তাছাড়া জন্মদিন তো কাল সারাদিনও থাকবে। ভদ্রঘরের ছেলেমেয়েরা এমন মাঝরাতে স্টেশনে দাঁড়িয়ে জন্মদিন পালন করছে, বিষয়টাই দৃষ্টিকটু। কিন্তু কাকে বোঝাবে সে এসব? এরা না হয় ইম্যাচিওর, বাড়ির বড়রাই মূলত উস্কে পাঠিয়ে দিয়েছে। আশ্চর্য বাড়ির মানুষ তার এক একজন। তার বাবা স্পষ্ট জানিয়ে দিলেন তার বাড়ির ছেলে মেয়েদের মান সম্মান এত ঠুনকো নয় যে নিজেদের জীবনের এতটুকু আনন্দ করলে সম্মানহানি ঘটবে। ঈশান আর কথা না বাড়িয়ে এক প্রকার ধমকাতে নিয়ে এসেছে সব কটাকে। তিতিরটা যথেষ্ট বড় হয়েছে, নিশি, নুরি আরও বড়, রিশা, রোশনি তারাও। বাড়ির এত বড় বড় মেয়েকে নিয়ে এত রাতে বের হওয়াটাও অনিরাপদ। কে শোনে কার কথা? তাদের মতো বড় বড় দুটো ভাই থাকতে বোনদের দিকে বাজে নজর দিলে তারা আবার কেমন ভাই? এহেন আরও জ্ঞান দিয়ে বাড়ির মানুষ সবকটাকে পাঠিয়ে দিয়েছে তার সাথে। রাত্রির এখন 11টা বেজে 38, মোটামুটি মফস্বলের দিকে রাত 11টা মানে মাঝরাতি বলা চলে। আশপাশে শুধু ছিছি পোকার শব্দ ভেসে আসছে। টিমটিম করে জ্বলছে স্টেশনের এক সাইডে ল্যাম্পপোস্টের আলোটা। ঈশান এই মুহূর্তে বুকের আড়াআড়ি হাত ভাঁজ করে খোলা যাত্রী ছাউনির পিলারে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে।
নয়ন পাশেই চিন্তিত ভঙ্গিতে ফোন করে যাচ্ছে বারবার তিতিরকে। ফোনটা বন্ধ দেখাচ্ছে মেয়েটার। ঈশান তাকালো পাশে। ছোট তিনজন এক প্রকার ছটফট করছে, যেন উঠে দৌড়াদৌড়ি করতে, কিন্তু ঈশানের ভয় করতে পারছে না। ওদের নিয়ে আসার প্রধান শর্ত ছিল স্ট্যাচু হয়ে বসে থাকতে হবে এখানে এসে। নিশি নুরি দুজন চাপা গলায় তিতিরকে কিভাবে কি করে চমকে দেবে সেই পরিকল্পনায় ব্যস্ত। পাশেই সিটের উপর বিশাল একটা কেক রাখা, তার আর হাতলের সাথে শখানেক বেলুনের বিশাল একটা বহর বাঁধা। ঈশান ঘুরে আবার তাকিয়ে থাকে লাইনের দিকে। ট্রেন আসতে বোধহয় আনুমানিক আর মিনিট 10 লাগবে। তিতির নিজের টুকটাকি যা বাইরে ছিল সব দেখে ব্যাগে তুলে ফেলল। সামনে অরিমা, সাজিদ ও সবটা নিজেদের জিনিসপত্র এর মধ্যে দেখে শুনে গুছিয়ে নিয়েছে। নামার প্রস্তুতি চলছে সবার। ট্রেন থামবে খানিক পরে। নিয়াজ মালপত্র টেনে দরজার কাছে নিয়ে যাচ্ছে। এ স্টেশনে তারা ছাড়া আর কারো নামার সম্ভাবনা নেই মুহূর্তে। তিতির এর আগে আজকের মতো বিরক্তিকর জার্নি আগে কখনো করেনি। এর আগে যতবার বাড়ি এসেছে এতটা ধকল কোনোবার হয়নি। বিরক্তি নিয়ে ফোন চালু করার চেষ্টা করলো, আবার পাওয়ার অফ হয়ে গেছে। ভাগ্যিস নয়ন ভাইকে আগেই লোকেশন জানিয়ে দিতে পেরেছিল। অনিমা তাকালো তিতিরের দিকে। বেচারির মুখটা একদম শুকনো দেখাচ্ছে। বাচ্চা একটা মেয়ে, এত দূরে একা ট্রাভেল করছে, তার মধ্যে এতক্ষণ আটকে থাকা ট্রেনে। আলতো গলায় বলল, খুব ক্লান্ত লাগছে সোনা, আর 10টা মিনিট। তিতির মিষ্টি হাসলো। এই এতটুকু সময়েই মানুষগুলো তাকে বড্ড আপন করে নিয়েছে। ঈশান ভাইয়ের বোন বলে হয়তো। কত আদর করছে। ট্রেনেই জোরে হুইসেল শোনা গেল। স্টেশনে এসে পৌঁছেছে শমশেরনগর স্টেশনে। সাজিদ এসে ওদের তাড়া দিল বের হতে। অনিমা তিতিরের হাত ধরে বেরিয়ে এলো কামরা থেকে। চোখ বুলিয়ে নিল একবার ভেতরটা, কিছু রেখে যাচ্ছে কিনা। ট্রেন থামতেই নেমে পড়ল তিতির আর অনিমা। নিয়াজ ওদের দিকে ফিরে বলল, অনেক তুই তিতিরকে নিয়ে হেঁটে ওদিকে যা, আমরা জিনিসপত্র নামিয়ে নিয়ে আসছি। এ তো এদিকটায় থামবে বুঝতে পারিনি। তিতিরের তো অনেক জিনিস, আমরা ভ্যান ঠিক করে এগুলো নিয়ে আসছি। সামনে তিতিরের বাড়ির মানুষ আছে, যা এগিয়ে। ট্রেনটা আদতে থেমেছে স্টেশন থেকে বেশ খানিকটা দূরে। এত জিনিসপত্র সমেত মহাবিপদেই পড়েছে তারা এক প্রকারে। অনিমা তিতিরের হাতখানা ধরে আলগোছে হাঁটা ধরল সামনের দিকে। দুজন বিশাল স্টেশনের মাঝামাঝি আসতে দূর থেকে হৈ হৈ করে ছুটে আসতে দেখা গেল কয়েকজনকে। অন্ধকার ছেলে সামনে আসতেই রিশা, রশনি, রাফি ঝাঁপিয়ে পড়ল তিতিরের দিকে, জড়িয়ে ধরল বোনকে। তিতির ভারসাম্য রাখতে না পেরে পিছিয়ে গেল কয়েক পা। পড়ে যাওয়ার আগেই তাকে জড়িয়ে ধরল অনিমা। উচ্চস্বরে হেসে উঠল সবাই। দুহাতে জড়িয়ে রাখল ভাই বোনগুলোকে। ওদের ছেড়ে সোজা হয়ে সামনে তাকাতেই দেখল ছুটে আসছে নিশি নুরি। তাদের বেশ খানিকটা পেছনে স্বাভাবিক গতিতে হেঁটে আসছে দুজন পুরুষ। নিশির হাত অনুসরণ করে ওপরে তাকালো তিতির। কম করে হলেও 100 বেলুন একসাথে বাঁধা। তার জন্মদিন। সারাদিন খেয়াল থাকলেও জার্নির চোটে সব ভুলে বসে আছে। ভাই বোনদের এমন সারপ্রাইজে হতভম্ব হলো সে। ছলছল চোখে জড়িয়ে নিল ভাই বোনকে। তারপর এক মুহূর্ত থেমে সবাই একসাথে উচ্চস্বরে চিৎকার করে উঠল, হ্যাপি বার্থডে বারবি ডল। তিতির বিস্ময়ে হা হয়ে গেল এবার। এতক্ষণে খেয়াল করলো তাকে নিতে বাড়ির সবগুলা ভাই বোনই এসেছে। খুশিতে চোখের পানি এসে গেল তার। সারাদিনের জার্নি নিমিষেই কেটে গেল যেন। খুশিতে কাপা গলায় বলল, থ্যাংক ইউ। এবার নয়ন এসে দাঁড়ালো তিতিরের পাশে। এক হাতে জড়িয়ে ধরল মেয়েটাকে। অনিমা গিয়ে জড়িয়ে ধরল ঈশানকে। অনিমাকে এখানে আশা করেনি ঈশান। অনিমা বুঝতে পেরে একগাল হেসে বলল, আমাকে আশা করিসনি না, ইচ্ছে করেই জানায়নি। তিতিরকে বলতে নিষেধ করেছিলাম, জানতাম সারপ্রাইজ হবি। ঈশান মৃদু হাসলো, এদিক ওদিক তাকালো। ঈশান সাজিদ নিয়াজকে খুঁজছে টের পেতে অনিমা বলল, সাজিদ আর নিয়াজ আসছে জিনিসপত্র নিয়ে ভ্যানে, আমরা অপেক্ষা করিনি ওপাশে। ঈশান টুকটাক কথা শেষ করে তাকিয়ে রইল তিতিরকে দেখার জন্য। এমনভাবে সব কটা ঘিরে ধরে আছে, নয়নকে জড়িয়ে ধরে আছে।
নয়নের কোমরের পিছনে তিতিরের ফর্সা ঘড়ি দেওয়া হাত দেখা যাচ্ছে। কেন যেন এই মুহূর্তে ঈশানের দারুণ বিরক্ত লাগছে, তবে মুখে কিছু বলল না। ওদিকে সবাই তিতিরকে ঘিরে হই হুল্লায় ব্যস্ত। এতদিনের জমানো সব আলাপ যেন স্টেশনেই সারবে। মুখটা বাংলা পাঁচের ঈশান ঠায় দাঁড়িয়ে রইল সেভাবেই। এবার নিশি নুরি ঘুরে তিতিরকে নিয়ে হাঁটা দিল কেকের দিকে। ওরা সরতেই দৃশ্যমান হলো যে সাক্ষাৎ এক হুড়পড়ির। ঈশান থমকে গেল এক মুহূর্ত, পলক ফেলতে ভুলে গেল বোধহয়। সামনের মেয়েটা কোনো এক রূপকথার গল্পের রাজকন্যা মনে হচ্ছে। অস্বাভাবিক সুন্দর একজন কিশোরী, দুপাশে কোমর ছড়ানো, চুলগুলো বেনি করে রাখা। সারাদিনের ক্লান্তিতে চুলগুলো বেশ অগোছালো, অবাধ্য একগোছা চুল চোখ মুখ লেপ্টে আছে। দারুণ ক্লান্তি ভর করেছে ওই মায়াবী লাল টকটকে মুখটায়। কমলার কুয়ার মতো লাল গোলাপি পাতলা ঠোঁটখানা, গায়ে সাদা আনারকলি। ঈশানের মনে হলো এরকম মেয়ে দুনিয়াতে হতে পারে না। হঠাৎ করে মাঝরাত্রিরে গ্রামের এই শুনশান স্টেশনে এমন মেয়েকে দেখলে যে কোনো মানুষ আসমানের জিনপরি ভেবে ভুল করে বসলে অস্বাভাবিক হবে না বিষয়টা। পরীরা বোধ হয় এমনই দেখতে হয়। হঠাৎই নয়নের হাতের ঝাঁকিতে ঘোর কাটল ঈশানের। পাশে তাকাতেই খেয়াল হলো আশেপাশে সবাই ইতোমধ্যেই তিতিরকে নিয়ে চলে গেছে ওদিকটায়। নয়ন চিন্তিত গলায় বলল,